স্বাগত ৭১-এর খেলাযোগ আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ২ ভেন্যুতে ২০ ম্যাচ শেষ। দুদিন বিরতি শেষে সিলেটে গড়াবে বিপিএল এর মহারণ। দেশি বিদেশি স্টারদের মাঝেই এরই মধ্যে আলাদাভাবে আলো কেড়েছেন একাধিক তরুণ। ব্যাটে বলে পারফর্ম করে কে টাইগারদের টি-20 দরজায় টোকা দিচ্ছেন। তথ্য ঘেটে ওই ব্যাখ্যা দিচ্ছেন সাইফুল রূপক। ঢাকায় সেঞ্চুরি নাই, চট্টগ্রামে জোড়া, এবার তৃতীয় ভেন্যু সিলেটের পালা। বিপিএল মানে দেশি বিদেশিদের মিলন মেলা। নজর টেনে তরুণ ক্রিকেটারদের উপরে ওঠার বিশাল মঞ্চ। জাতীয় দলে অভিষেকের আশা কার কতটা বাড়ল? ওই দৌড়ে নাহিদুল ইসলাম সবার উপরে। অফ স্পিন ভেলকি দেখাচ্ছেন কুমিল্লার জার্সিতে। পাওয়ার প্লে কি ডেথ ওভার, স্পিড ভ্যারিয়েশন আর বুদ্ধিদীপ্তে মুগ্ধ সবাই। ৫ ম্যাচে ৯ শিকার, রান আটকানোয় বড্ড কিপটে নাহিদুল। লোয়ার অর্ডারে জোরে সোরে ব্যাট চালাতেও পারদর্শী। সিলেট পর্বের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা। ধারালো বোলিং অ্যাটাক যার বড় কারণ। নাহিদুলের মতোই আরেক আনক্যাপড দুটি ছড়াচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে লাল কি সাদা, সব বলেই সম্ভাবনাময়ী তানভীর ইসলাম। অর্থোডক্সে মুগ্ধ কুমিল্লার ওস্তাদ সালাউদ্দিন। তানভীর আমাদের সাদা বলের জন্য খুব ভালো বোলার, খুব ইকোনমিকই তো খুব ভালো থাকে এবং সে অনেক ব্যাটসম্যানকে আটকে রাখতে পারে। তার স্ট্রেংথ হচ্ছে সেটা, এবং সে ব্যাটসম্যানকে বুঝেও বল করে। তো আমি বলবো যে সে প্রমিজিং। তাকে ঠিকমতো নার্সিং, আমরা যদি তার ঠিকমতো যত্ন নিতে পারি এবং তাকে যদি আমরা গুরুত্ব দিই, আমার মনে হয় সে ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা অ্যাসেট হয়ে যাবে। নাহিদুল আর তানভীর আশায় বুক বাঁধছেন। আর বছর ৩ ধরে ইয়াসির আলী রাব্বির হৃদয় পুড়ে ছারখার। নানা সিরিজ ঘুরে গেল মাসে মাথায় উঠেছে টেস্টের ক্যাপ। বিপিএল রাঙ্গানো রাব্বি আসছে আফগান সিরিজেই ডিজার্ভ করেন টি-20তে অভিষেক। মিডল অর্ডারে গ্যাপ খুঁজে সহজেই স্ট্রাইক রোটেট, ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে সচল রাখতে পারেন স্কোর বোর্ড। বড় শট খেলায় পাকা, স্লো লো টার্নিং পিচেও বলের চেয়ে রানই থাকে বেশি। ১৪০ স্ট্রাইক রেট রাব্বির। গেল নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে ডাক পাননি মুশফিক। আসছে সিরিজে মুশফিক নির্বাচকদের বিবেচনায় না থাকলে ৪ নম্বর ব্যাটিং পজিশনে ইয়াসির রাব্বি হতে পারেন দারুণ চয়েস। সাইফুল রূপক, ৭১। টি-20 বিশ্বকাপ জয় আর অ্যাশেজ সিরিজ বগলদাবা করেও অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ জাস্টিন ল্যাঙ্গার পদ বাঁচাতে পারলেন না। সিনিয়র ক্রিকেটারদের সাথে চলছিল সম্পর্কে টানাপোড়েন। তার আগে টানা হারের ব্যর্থতা আর অ্যাশেজ খোয়ানোর দায়ে পদ খুইয়েছেন ইংলিশ কোচ সিলভার উড। বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো ২ দোষেই দুষ্ট। তারপরেও কোনো এক অজানা রহস্যে তাকে শপথে বহাল রেখেছে বিসিবি। নাজমুল রানার রিপোর্ট। ব্যর্থতার দায় নিয়ে কাঁধে কোচদের সরে যাওয়ার ইতিহাস বিরল নয়, বরং অহরহই ঘটে। যেমন ইংলিশ ক্রিকেট দলের কোচ সিলভার উডকে তাই টানা হার আর অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার ঋণ শোধ করতে হয়েছে পদটা ছেড়ে। তবে এর উল্টোটাও ঘটে। গদি বাঁচাতে সাফল্যের নদী শেষ কথা নয়, ভাগ্যরেখা মাঝে মধ্যে একেবারে বিপরীতে হাঁটে। সিলভার উডের পুরো উল্টো চরিত্র জাস্টিন ল্যাঙ্গার। তার সাফল্য ঝুড়িতে আছে টি-20 বিশ্বকাপ, আছে এবারের অ্যাশেজ সিরিজটাও। তারপরও শেষ রক্ষাটা হয়নি। অজিদের ২ বড় অর্জনই বুঝিয়ে দেয়। আর যাই হোক, কোচিংয়ে ল্যাঙ্গার নিবেদিত ছিলেন, তার সাধ্যমতো সবটুকু দেওয়ার চেষ্টা করেছেন। তবুও কেন শেষ রক্ষা হলো না? মেয়াদ শেষ করার আগেই তাকে পদটা ছাড়তে হলো। এই প্রশ্নের একটা সুন্দর উত্তরও আছে, সম্পর্ক। মানে খেলোয়াড়দের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখতে পারছিলেন না ল্যাঙ্গার। পরিসংখ্যানের হিসেবে তাই ল্যাঙ্গারকে সফল বলা গেলেও দিন শেষে তিনি দারুণ ব্যর্থই হলেন। কারণ শিক্ষকের বড় অর্জন শিক্ষার্থীর ভালোবাসা। কজন শিক্ষার্থী জিপিএ 5 পেলেও তার চেয়ে বড় কথা, স্কুল কিংবা কলেজ ছেড়ে যাওয়ার পর কজন শিক্ষার্থী ওই শিক্ষককে মনে রাখলো। আর যিনি সম্পর্কের ব্যাকরণটাই বোঝেন না, তিনি ভালো শিক্ষক হওয়ার যোগ্যতা কোনোভাবেই রাখেন না, তিনি ভালো শিক্ষক হতেই পারেন না। প্যাট কামিন্স, টিম পেন কিংবা অ্যারন ফিঞ্চের মতো সিনিয়র ক্রিকেটাররাই ল্যাঙ্গারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তাই স্বাস্থ্যকর পরিবেশ ফেরাতে বিশ্বকাপ আর অ্যাশেজ মিশন শেষ করে ল্যাঙ্গার অধ্যায়ের ইতি টানছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিপরীত চিত্রটা বাংলার ক্রিকেটে। দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো যেমন পরিসংখ্যানে ব্যর্থ, তেমন ব্যর্থ সম্পর্কেও। উল্টো তার বিরুদ্ধে আছে কুটচাল চেলে খেলোয়াড়দের মধ্যে বিভেদ তৈরি করার অভিযোগটাও। সিনিয়র ক্রিকেটারদের ছেঁটে ফেলতেও তিনি সিদ্ধহস্ত, গদাধর। তাতেও যেন বিসিবির কোনো হেলদোল নেই। ডমিঙ্গো আছেন একেবারে জামাই আদরে। বিপরীতে ডমিঙ্গোর বিপক্ষে কথা বলা ক্রিকেটাররাই পড়ছেন বিপদে।
তাদেরকে দল থেকে ছেঁটে ফেলতে বিসিবির পূর্ণ সহায়তা পেয়ে যাচ্ছেন রাসেল ডমিঙ্গো। ব্যাপারটা একেবারে দারুণ। যার বড়ই তার মাথায় লবণ রেখেই রাসেল ডমিঙ্গো দিনের পর দিন খেয়ে যাচ্ছেন আর নিজের মতো করে হেসে চলেছেন। নাজমুল রানা, ৭১। বাংলার ক্রিকেটের নবাব কিন্তু সাকিব এমনই একজন চারদিকেই যার বিচরণ। তাই ক্রিকেটীয় বিনোদনের পাশাপাশি দেশের মানুষের জীবনযাত্রায় ভূমিকা রাখতে চান। সেই চেষ্টাতেই চালু করেছেন একটা ই-কমার্স প্রতিষ্ঠান, যার প্রমোশনে হাজির করা হয়েছে ক্রিকেটার আর এক লিজেন্ড ক্যারিবিয়ান ক্রিস গেইলকে। This is Chris Gale, Universe Boss. Monarch Mart, Bangladeshe, Niase e-commerce. Shabda Maje, Kenakata, Monarch Mart. Monarch Mart, Bishas Tatar. ক্রিকেট ইতিহাসের অনন্য এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে ভারত প্রথম কোনো দল হিসেবে ১০০০ নম্বর ওয়ানডে ম্যাচ খেলতে চলেছে ম্যান ইন ব্লু। ঐতিহাসিক সেই ম্যাচটা ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠ আহমেদাবাদে। গেল ৪৮ বছরের দীর্ঘ ইতিহাসে অনেক প্রাপ্তির হিসেব মিলিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ ঠিক পথে এগোচ্ছে তো? খালিদ জামিলের রিপোর্ট। ভারতের হয়ে কোনো ওডিআই ম্যাচে প্রথম ছক্কাটা কে মেরেছিলেন? লিভিং লিজেন্ড সচিন টেন্ডুলকারকে করা হয়েছিল প্রশ্নটা। উত্তরে টিম ইন্ডিয়ার প্রথম ওয়ানডে ম্যাচের ক্যাপ্টেন অজিত ওয়াডেকরের কথা মনে হয়েছিল তার। অবশ্য পরে সঠিক উত্তরটা দিতে ভুল হয়নি। সেই প্রথম ছক্কাটা এই ফরম্যাটে ভারতের হয়ে মেরেছিলেন সুনীল গাভাস্কার। এরপর সময়ের সাথে সাথে ভারত নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ৫০ ওভার ক্রিকেটে ৮৩ বিশ্বকাপও ঘরে তুলেছিল কপিল দেবের ভারত। সচিন জানিয়েছেন, ওই একটা ম্যাচ ভারতের ক্রিকেট ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ, তার ক্যারিয়ারকেও বদলে দিয়েছিল আমূলে। সেই জয়টা না আসলে হয়তো সচিনের ক্রিকেটার হয়ে ওঠা হতো না। কিন্তু জয় মানে তো থেমে যাওয়া নয়। সচিন গাঙ্গুলির পর ধোনি কোহলিদের হাতে ভারত ইতিহাসের মালা গাথার এই লগ্নে ওরা খেলবে নিজেদের ১০০০ নম্বর ওয়ানডে ম্যাচ। আরও অনেকের পরে শুরু করলেও ৫০ ওভারের ক্রিকেটে ম্যাচ সংখ্যায় বাকিদের পেছনে ফেলেছে ভারত। ১০০০ নম্বর ম্যাচ খেলতে যাওয়া দলটার নিচে আছে অস্ট্রেলিয়া, তাদের ম্যাচ সংখ্যা ৯৫৮। ইতিহাসের প্রথম ওয়ানডে ইংল্যান্ড খেললেও ম্যাচ সংখ্যায় এখন ওরা নেমে গেছে ৭ নম্বরে। মাইলস্টোন ম্যাচগুলোর ক্যাপ্টেন হিসেবে কেবল MS ধোনির নামটা এসেছে ২ বার। ৭০০ আর ৮০০ নম্বর ওডিআই ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছেন তিনি। আর ১০০০তম ওয়ানডে দিয়ে এই ফরম্যাটে প্রথমবারের মতো ফুল টাইম ক্যাপ্টেন্সি শুরু করছেন রোহিত শর্মা। এই ম্যাচ দিয়ে বলা চলে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। তাই রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, দীপক হুদাদের বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। বাকি দুই ফরম্যাটের তুলনায় এই ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান বেশ শক্ত। ৩৬ বছরে ৩৮৮ ম্যাচ খেলা টাইগাররা এখন র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে। সময়ের সাথে সাথে ক্রিকেট হয়েছে গতিময়, উন্নতির গ্রাফটাও তাই যাতে লাফিয়ে বাড়ে তার চেষ্টায় রত দলগুলো। বাংলাদেশ সেই রেসের কোন অবস্থানে? খালিদ জামিল, ৭১। মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর বসুন্ধরা কিংস। সমস্যার মীমাংসা করবে আন্তর্জাতিক স্পোর্টস আদালত CAS। শেষ মুহূর্তে নিজেদের হোম ভেন্যু হাতছাড়া হওয়া এবং চলতি মৌসুমে বাফুফের নানা কর্মকাণ্ডের অভিযোগ ফিফা এবং AFC-কে জানিয়েছে বসুন্ধরা কিংস। বিস্তারিত অর্ণব রিপোর্টে। পেশাদার লিগের 12টা ক্লাবের মধ্যে AFC-র ক্লাব লাইসেন্স পাওয়া 4 ক্লাবের মধ্যে একটা বসুন্ধরা কিংস। শুরু থেকেই মাঠের খেলায় যেমনি দুর্দান্ত, তেমনি টিম ম্যানেজমেন্টও আপোষ করেনি কোনো কিছুর সাথে। ফিফা AFC-র গাইডলাইন মেনেই পরিচালিত হয়ে এসেছে ক্লাব। তৈরি করেছে বসুন্ধরা কমপ্লেক্সে নিজেদের হোম গ্রাউন্ড, যা দেশের ফুটবল ইতিহাসে প্রথম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নানা গ্যারাকলে ভেস্তে গেছে ওদের স্বপ্ন। খসড়া ফিকচারে উল্লেখ থাকার পরেও 24 ঘন্টা আগে বাতিল হয়েছে ভেন্যু। বাফুফের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছে বসুন্ধরা কিংস। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে জমা দিয়েছে অভিযোগপত্র। শেষ মুহূর্তে হোম ভেন্যু হাতছাড়া হওয়া থেকে শুরু করে নতুন মৌসুমে ফুটবল ফেডারেশনের নানা কর্মকাণ্ড তুলে ধরেছে ফিফা ও AFC-র কাছেও। আমরা ফিফা, AFC এবং কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে 3 জায়গাতেই আসলে আমরা আমাদের এই আর্জিটা আর কি সাবমিট করেছি। ফিফা এবং AFC স্ট্যাচুটস, যেটাকে বলা হয় সংবিধান, সেগুলো যেগুলোকে আর কি মানে একসম্মত হয় না,
সেই সব জিনিসের উপরে যেই ওই পয়েন্টগুলোকে আমরা আসলে অ্যাপ্লিকেশনে আর কি রেখেছি। রাতের আধারে বদলে যাচ্ছে ফিকচার। 2 দিন পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন করছে একের পর এক নিয়মের পরিবর্তন। ফুটবল ফেডারেশনের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের শিকার বসুন্ধরা কিংস। সেই প্রমাণপত্র নিয়েই ওরা নেমেছে লড়াইয়ে। বসুন্ধরা কিংসের প্রতিনিধি হিসেবে কিন্তু প্রত্যেকটা পেশাদার লীগ কমিটির মিটিংয়ে আপনি নিজেই কিন্তু উপস্থিত থাকেন। সেক্ষেত্রে তাদের সঙ্গে আর্গুমেন্টের জায়গাগুলোতে কি সিচুয়েশন তৈরি হয়? আমরা আমাদের যেসব পয়েন্টগুলো থাকে সেগুলো সবসময় ক্লিয়ার থাকি আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এবং বাকি সব সদস্যদের কাছে। তো এরপরে যে ডিসিশনটা দেয় চেয়ারম্যান সাহেব সব কিছু হয়তো ভেবেচিন্তে এই ডিসিশনটা দেয়, বাট এখানে কিছু কিছু ডিসিশনের সাথে আমরা একমত থাকি না, সেটা আমরা ক্লিয়ারলি জানিয়ে দিই মিটিংয়ের মধ্যে। এএফসি কাপে বসুন্ধরা কিংস নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে চিঠি দিয়ে ক্লাব কর্তারা দিয়েছিলেন সাহসিকতার পরিচয়। এএফসি থেকে মিলেছে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণও। এবার বাফুফেকে দাঁড়া করিয়েছে কাঠগড়ায়। কারণ এইসব জায়গায় যখন আপনি কোনো কিছু আপিল করবেন বা আপনি যে কোনো কিছু জানাতে যাবেন, শুধু জানালেই হবে না, এটার সাথে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস পেশ করতে হবে যেগুলো কিনা অ্যাকচুয়ালি নিয়মের সাথে সামঞ্জস্য মিলে যায়। তো আমাদের সাপোর্টিং ডকুমেন্টস এবং নিয়মগুলো সামঞ্জস্য আছে বলে আমরা কনফিডেন্ট এবং সেই কারণে আমরা এই জিনিসটা নিয়ে কাজে আগাচ্ছি। বসুন্ধরা কিংসের অভিযোগের প্রেক্ষিতে ফিফা ও এএফসি থেকে এখনো কিছু জানতে চাওয়া হয়নি ফুটবল ফেডারেশনের কাছে। চিঠি পেলে মান বাঁচাতে ব্যবস্থা নেবে বাফুফের লিগ্যাল ডিপার্টমেন্ট। অর্ণব বাপি, ৭১। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এই প্রবাদটাকে বেদবাক্যের মতোই সত্য প্রমাণ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আর্চারির সফলতায় অভিভাবক হবার ফায়দা লুটেছিল যারা, সেই আর্চারির বিপদে এখন তারাই লাপাত্তা। মহাসচিব শাহেদ রেজা থেকে শুরু করে তার আশেপাশের কোনো কর্তা ব্যক্তিকেই দেখা যায়নি আর্চারদের পাশে দাঁড়াতে। অথচ নিজেদের ফেডারেশনে এক একজনের যাচ্ছে তাই অবস্থা। এতেশাম সবুজের রিপোর্ট। 2019 এসএ গেমসে 10টা গোল্ড জিতে দেশে ফেরার সময় আর্চারদের সে কি খাতির যত্ন, কার আগে কে থাকবে, গণমাধ্যমে চেহারা দেখাবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব হওয়ায় শাহেদ রেজা সরাসরি আর্চারির অভিভাবক। জয়ের পর মালা পরানো সেই শাহেদ রেজা এখন কোথায়? খেলাযোগ তার সাথে যোগাযোগ করে জানতে পেরেছে এত কিছু ঘটে গেছে, তিনি নাকি তার কিছুই জানতেন না। আর যখন জানলেন তখনও নাকি কিচ্ছু করার নেই, কারণ তিনি দেশের বাইরে। তবে কি পুরো দেশের ক্রীড়াঙ্গন দেশে বসে একাই চালানোর দায়িত্ব নিয়েছেন তিনি? তাই যদি হবে তবে তার ডিপার্টমেন্টগুলোর কাজ কি? শাহেদ রেজার প্রায় 10 বছরের মেয়াদকালে বিওএতে বাকিরা আসা যাওয়া করলেও এই মানুষগুলো তার চারপাশে ছিল নিয়মিত। ডিজি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ফখরুদ্দিন হায়দার, উপমহাসচিব আশিকুর রহমান মিকু, ট্রেজারার একে সরকার আর সদস্য আসাদুজ্জামান কোহিনুর। তাদের সবারই কিছু না কিছু দায়িত্ব আছে, কিন্তু সব এড়িয়ে সারা বছরই ওদের দেখা যায় বিদেশ সফরের পেছনে ছুটতে। অথচ অলিম্পিক ইভেন্ট হওয়ায় সর্বোচ্চ অভিভাবক হিসেবে আর্চারির পাশে ওদেরই তো থাকার কথা সবার আগে। অলিম্পিক, কমনওয়েলথ, এমনকি এশিয়ান গেমসও বাদ দিলাম, আঞ্চলিক প্রতিযোগিতার সবচেয়ে ছোট্ট আসর এসএ গেমসে ওরা দেশকে কি দিয়েছে চলুন দেখি। বিওএর উপমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা আশিকুর রহমান মিকু ভলিবলের সাধারণ সম্পাদক। এই ফেডারেশনে নিজের পথটা অন্তত 20 বছর ধরে আঁকড়ে রেখেছেন তিনি, কিন্তু একটা স্বর্ণ পদক নেই এসএ গেমসে। এমনকি একসময় ভলিবলে নারীদের রাজত্ব ছিল, সেটাও গলা টিপে মেরেছে এই মিকু। একে সরকার 20 বছরেরও বেশি সময় ধরে বাস্কেটবলে নিজের রাস্তানা গেড়েছেন। কোটার সুবিধা নিয়ে অলিম্পিকে আসা এই সংগঠক নিজে টিকে আছেন ঠিকই, হারিয়ে গেছে তার দায়িত্বে থাকা বাস্কেটবল। এই 2 দশকে একেবারে শূন্য হাত, নেই কোনো আন্তর্জাতিক সাফল্য। গুঞ্জন আছে খেলার থেকে নাকি মাঠ ভাড়া দেওয়ার গোপন বাণিজ্যেই বেশি ব্যস্ত থাকেন মিস্টার সরকার, যিনি আবার বিওর ট্রেজারার। আসাদুজ্জামান কোহিনুর তো আরও এক ধাপে গিয়ে, হ্যান্ডবলে তার অন্তত 30 বছরের রাজত্ব, কিন্তু এসএ গেমসেও একটা গোল্ড মেডেল এনে দিতে পারেনি, এমনকি কোনো আসরের ফাইনালেও যায়নি। নিজের ক্ষমতা ধরে রাখতে খেলার এতটাই ক্ষতি করেছে যে 90 দশক পর্যন্ত দারুণ জনপ্রিয় হ্যান্ডবলের এখন পেশাদার তো দূরের কথা, দ্বিতীয় বিভাগ লিগই হয় না নিয়মিত। ব্যর্থতার দায়ে বিওএর উপমহাসচিবের পদ থেকে সদস্য বানিয়ে দেওয়া হয়েছে কোহিনুরকে। শাহেদ রেজার পাশে ডিজি হিসেবে দায়িত্ব পালন করা ফখরুদ্দিন হায়দারও কেন জানি নীরব দর্শক। সাবেক সেনাকর্তা হিসেবে চাইলেই জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয়, এমনকি সরকারি যে কোনো পর্যায়ে কথা বলে আর্চারির পাশে দাঁড়াতে পারতেন, কিন্তু
মাসে মাসে বিপুল অর্থ পকেটে পুরে সময় কাটাচ্ছে কিছু না দেখে না ভেবে। এই মানুষগুলো যখন নিজেদের ফেডারেশনকে সামলাতে পারে না, ওরা কি করে অন্যেরটা গুছিয়ে দেবে ভাবতে অবাক লাগে। ব্যর্থতার পাহাড়ে চাপা পড়েও ওরা গদিটাকে আঁকড়ে ধরে রাখে। কিন্তু সাফল্যে মোরা আর্চারির বিপদে যখন ওদের পাশে থাকার কথা সবার আগে, তারা তখন আখের গোছাতে পালাতে পারলেই যেন বাঁচে। সবুজ ৭১। কাকতলীয় হলেও ফুটবল গ্রহ মাতিয়ে চলা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আর নেইমারের জন্ম একই দিনে। একজন নিজেকে সাফল্য চূড়ায় নিয়ে গেলেও আরেকজন এখনও নিজেকে প্রমাণ করে চলেছে। যদিও নেইমার রয়ে গেছেন এক আফসোস হয়ে। মেসি রোনালদো যুগে জন্মানোর ফলে যার মুকুটে যোগ হয়নি সময়ের সেরা খেতাব, পাওয়া হয়নি কোনো ব্যালোদা অর। নাজমুল রানা রিপোর্ট। বিস্ময়কর কোনো রোমান্টিক কবিতার বই নন তিনি, রহস্যে ঠাসা কোনো টান টান উত্তেজনার উপন্যাসের মতো। যেখানেই শেষ হতে বসেন সেখান থেকেই নতুন করে শুরু করেন। তার অভিধানে যেন শেষ বলে কোনো শব্দ নেই। আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো আর কতটা চূড়ায় উঠে থামবেন সেটা এখনো বোঝা যাচ্ছে না। সেই রহস্য সাথে করেই নিজেকে গবেষণার বিষয় বানিয়ে রোজ রোনালদো এখনো মাঠে নেমে চলছেন। কখনো সফল হচ্ছেন, কখনো আবার ব্যর্থ হচ্ছেন। সাফল্য ব্যর্থতার এই পথ চলায় ৩৬ পেরিয়ে ৩৭-এ পড়লেন রোনালদো। তার বয়সের অনেকেই যখন কোচিং কিংবা অবসর যাপন করছেন, তখন তিনি সদর্পে মাঠ কাঁপাচ্ছেন। উড়ন্ত রোনালদোকে জন্মদিনের শুভেচ্ছা না জানিয়ে উপায় থাকছে না। নিন্দুকরাও মানতে বাধ্য, ফুটবলে রোনালদো যুগ দেখতে পারা বড় ভাগ্যের ব্যাপার। একসময় বুক ফুলিয়ে গর্ব করে বলা যাবে, আমি সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদোকে খেলতে দেখেছি। ৫ ফেব্রুয়ারি দিনটা কেবল রোনালদোর জন্মদিন বলেই বিখ্যাত নয়। সাম্বার দেশের ফুটবল বিস্ময় নেইমারের জন্মদিনও এই দিনে। পেনাল্টি কিং নামে রোনালদোকে যেমন কটাক্ষ করা হয়, তেমন নেইমারকেও ডাকা হয় অভিনেতা। অনেকেরই দাবি ফুটবল মাঠে নেইমারের খেলার চেয়ে অভিনয় দক্ষতাই অনেক বেশি। তারপরও ফুটবল বোদ্ধারা মানতে বাধ্য, নেইমার হালের সেরা ফুটবল প্রতিভা। সবচেয়ে বড় সম্ভাবনার নামটাও তিনিই ছিলেন। একসময় ভাবা হতো নেইমার জুনিয়র তার সিনিয়র মেসি এবং রোনালদোকে টেক্কা দিবেন। যদিও সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। চোটের কোপে পড়ে অনেক ম্যাচ খেলতে না পারায় সেই সম্ভাবনায়ও খানিকটা গড়ে বালি। তবুও নেইমারের প্রতিভা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বরং উল্টো আপনি আফসোস করে বলতে পারেন, মেসি রোনালদোর আলোয় চাপা পড়ে গেছে নেইমার নামের উদীয়মান সূর্যটা। সম্ভাবনার সবটুকু থাকা সত্ত্বেও যে এখনো সময়ের সেরা ফুটবলার হতে পারেনি, পায়নি কোনো ব্যালোদা অর। নাজমুল রানা, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি, করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।